তো আমরা শুরু করি আমাদের দশা। মূলত আমরা বিংশোত্তরী দশা নিয়ে আজকে কাজ করব। আর পরের দিন আমি চেষ্টা করব কন্ডিশনাল দশা নিয়ে পড়ানোর। যদি কোনো কারণে এটা মিস হয়ে গেলে আমার একটু নোটসের দরকার, কারণ আমার সব মুখস্থ নেই। তো যদি কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে আমার পরীক্ষা রয়েছে 5 তারিখ থেকে। আমি একটু দেখিয়ে বলতে বলবো কবে থেকে কবে পরীক্ষা। ওই সময় সম্ভবত একটা ক্লাস অফ যাবে। তো সেই এর পরে পরীক্ষার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে কন্ডিশনাল দশা পড়াবো, কারণ কন্ডিশনাল দশা পড়ানোতে গেলে আমাকে অনেক আর কি ইয়ে করতে হবে, মানে ব্রেন আপনাদেরকেও একদম ভীষণ ঠান্ডা রাখতে হবে, আর আমাকেও ব্রেন ভীষণ ঠান্ডা রাখতে হবে। তখন হচ্ছে গিয়ে আমরা কাজটা করতে পারবো। তো আমি একটু দেখে নিই আমার কবে কবে পরীক্ষা আছে। দেখে আমি বলছি। তো যাই হোক, ইতিমধ্যে আমরা দশাটা স্টার্ট করি। বেসিক রুলস আমরা শিখবো, কোনো জটিলতা নেই, কোনো রকম কোনো কাঠিন্য নেই এই রুলস গুলোর মধ্যে। আপনাদেরকে খালি খেয়াল রাখতে হবে যে এই দশাকালে এই গ্রহরা বেশি অ্যাক্টিভ, এই দশাকালে এই গ্রহকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে হবে। দশার সময়কালটা অনেক বড়, একটা লম্বা টার্মের জন্য আপনারা দশার সময়কাল পাবেন। তো এই দশার সময়কালটা যেহেতু অনেক বড়, তার জন্য এর মধ্যে অন্তর্দশা ডিভিশন রয়েছে, ছোট ছোট অন্তর্দশার ভাগ রয়েছে। অন্তর্দশা মোটামুটি আমাদের 2 বছর। আহ, সবচেয়ে ছোট অন্তর্দশা হবে হচ্ছে গিয়ে রবির দশা, রবির অন্তর্দশা, এটাই সম্ভবত সবচেয়ে ছোট। আর সবচেয়ে বড় হচ্ছে গিয়ে শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা। তো এই দশা অন্তর্দশা, এই যে ডিভিশন গুলো, আমাদের একটা বেসিক বিষয় মনে রাখতে হবে যে আমাদের দশার সময় এই গ্রহগুলো মোর অ্যাক্টিভ হয়। এই গ্রহগুলোকে দশার সময় একটুখানি দেখতে হবে, আমাদেরকে নজর দিতে হবে। এই দশাকালে এই গ্রহদের কাছ থেকে আমরা কিছু ফল আশা করতে পারি। আচ্ছা, আমি একটুখানি ডেট গুলো দেখে নিই। জুলাইতে পরীক্ষা, জুলাইয়ের 5 তারিখে আপনাদের কোনো কিছু নেই। 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, মানে জুলাইয়ের প্রথম সপ্তাহটা আপনাদের পড়া হচ্ছে না। বাকি সব যেমন কাটটা তেমন চলবে। তো দশার ক্ষেত্রে ফার্স্ট রুল হচ্ছে দশা লর্ড ইজ মোর স্ট্রং দেন অন্তর্দশা লর্ড, অ্যান্ড অন্তর্দশা লর্ড ইজ মোর স্ট্রং দেন প্রত্যন্তর দশা লর্ড। অর্থাৎ দশাপতি অন্তর্দশা অধিপতির থেকে বলবান, অন্তর্দশাপতি প্রত্যন্তর দশা অধিপতির থেকে বলবান। তার মানে যদি আপনার প্রত্যন্তর দশা দেখে মনে হয় যে একটা সর্বনাশ ঘটতে চলেছে, কিন্তু সেই প্রত্যন্তর দশা যদি শুভ অন্তর্দশার মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনার সেই প্রত্যন্তর দশায় ক্ষতির মাত্রা অনেকটা কমবে। আবার যদি আপনার কোনো একটা অন্তর্দশা আপনি দেখছেন, আপনার মনে হলো রাহুর দশা, এই লোকটা তো সর্বশান্ত হয়ে যাবে, কিন্তু আপনি দেখলেন মূল দশা হচ্ছে বৃহস্পতির। তাহলে বৃহস্পতির যখন মূল দশা, এবং বৃহস্পতি ভালো গ্রহ, শুভ গ্রহ, তাহলে সেই বৃহস্পতির দশাকালে সেই ক্ষেত্রে কিন্তু রাহুর অন্তর্দশা অত্যন্ত ঘাতক হবে না। কিন্তু এটা যদি রাহুর দশা, রাহুর অন্তর্দশা হয়, কিংবা শনি মারক গ্রহ তার অন্তর্দশা হয়, কিংবা বুধ কর্কট লগ্নের ক্ষেত্রে তার মহাদশা, রাহুর অন্তর্দশা, বেশি সমস্যা হবে। অর্থাৎ ভালো খারাপ, ভালো হবে খারাপ হবে, শুভ হবে অশুভ হবে, এইটা বলার মূল অথরিটি এটা হচ্ছে কার কাছে রয়েছে? এইটা রয়েছে দশা লর্ডের কাছে, অন্তর্দশা লর্ডের কাছে। পুরো ব্যাপারটাই কম্প্যারিজন, পুরো ব্যাপারটাই এখানে হচ্ছে কম্প্যারিজন।
অর্থাৎ আমরা যেটা করব পুরো কম্পেয়ার করব কার সাথে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা। অর্থাৎ প্রত্যন্তর দশা খুব খারাপ, অন্তর্দশা ভালো, টেনশন কম। অন্তর্দশা ভালো, মহাদশা খুব খারাপ, অন্তর্দশা ভালো হলেও টেনশন আছে। যে সাকসেস আমি আশা করছি সেই সাকসেস নাও পেতে পারি। সাকসেস পেলে পরেও টেনশন থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে কিছু কিছু স্পেসিফিক দশার ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায়। তার একটা মোটামুটি, এটা কোনো রুল নেই, কিন্তু একটা নোটস মতো আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে এই লগ্নের এই দশা, এই অন্তর্দশাতে স্পেসিফিক কিছু ঘটনা, কয়েকটা বিশেষ দশা অন্তর্দশা, তার আমি কিছু নোটস আপনাদেরকে দিয়ে দেবো, বা অনেক ক্লাসে পড়িয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, আহ এই পার্টটা গেল। নেক্সট যে পার্টটা, সেটা এর সঙ্গেই অ্যাসোসিয়েটেড। এইবার হচ্ছে কি ইভেন্ট, ঘটনা কি ঘটতে পারে। আগে হলো শুভ অশুভ, সেখানে আমরা বললাম কি দশা অন্তর্দশার থেকে বলবান, অন্তর্দশা প্রত্যন্তর দশার থেকে বলবান। কিন্তু এবার ঘটনাটা একটুখানি পাল্টালো। এইবার বলা হচ্ছে এইবার যেটা বলা হচ্ছে, অন্তর্দশা লর্ড প্লেজ মোর সিগনিফিক্যান্ট রোল দেন দশা লর্ড, অ্যান্ড প্রত্যন্তর দশা লর্ড প্লেজ মোর সিগনিফিক্যান্ট রোল দেন অন্তর্দশা লর্ড ফর অকারেন্স অফ অ্যান ইভেন্ট। অর্থাৎ অন্তর্দশা লর্ড সে হচ্ছে গিয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করবে দশা লর্ডের থেকে, এবং প্রত্যন্তর দশা লর্ড সে আরো গুরুত্বপূর্ণ ইভেন্ট বা রোল প্লে করবে, সেটা হচ্ছে অন্তর্দশার ক্ষেত্রে। মানে প্রত্যন্তর দশা লর্ড বা অন্তর্দশা লর্ড ঘটনাকে সিগনিফাই করবে। যেমন বৃহস্পতির দশায় চাকরি হবে, তাহলে বৃহস্পতির দশায় শনির অন্তর্দশায় চাকরি হতে পারে। বৃহস্পতির দশা শনির অন্তর্দশায় চাকরি হতে পারে, কারণ এখানে শনি চাকরির দাতা গ্রহ, শনি চাকরিকে স্পেসিফাই করে, শনি চাকরিকে ইন্ডিকেট করে। বৃহস্পতির দশার থেকে ইভেন্ট সিগনিফাইং ফ্যাক্টরের ক্ষেত্রে শনি মোর ইম্পর্টেন্ট। আবার শনির দশা বা শনির অন্তর্দশা, তার মধ্যে কোন প্রত্যন্তর দশায় চাকরি পাবে, সেইখানে কিন্তু প্রত্যন্তর দশা অধিপতির অবস্থান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এখানে দশা অধিপতির থেকে প্রত্যন্তর দশা অধিপতি বা অন্তর্দশা অধিপতি, তাদের রোল কিন্তু মোর মোর সিগনিফিক্যান্ট যখন আমরা ইভেন্ট ক্যালকুলেট করছি। মোটামুটি জায়গাটা হচ্ছে গিয়ে পরিষ্কার হলো। তাহলে আমি দেখলাম যে আমার শুক্রের অন্তর্দশায়, রাহুর প্রত্যন্তর দশায় কোনো একটা ঘটনা ঘটতে পারে। তাহলে রাহুর প্রত্যন্তর দশা, শুক্রের অন্তর্দশায় আমরা হিসেব টিসেব করে বুঝলাম যে এই লোকটার অ্যাক্সিডেন্ট হবে, এই লোকটার অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এবার যেহেতু অন্তর্দশাটা শুক্রের, এবং শুক্র হচ্ছে গিয়ে বেনিফিশিয়াল প্ল্যানেট, তাহলে অ্যাক্সিডেন্ট হলেও সেই অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু মুক্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। প্রবলেম হতেই পারে, প্রবলেম আসতেই পারে, কিন্তু সেখানে হচ্ছে গিয়ে মুক্তির সম্ভাবনা সেটাও হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। মানে পরিষ্কার হলো। কিন্তু সেটা যদি একটা পাপ গ্রহের প্রত্যন্তর দশা বা পাপ গ্রহের অন্তর্দশা হয়, সেই ক্ষেত্রে কিন্তু লাভজনক কিছু হবে না, সমস্যা হবে। এবার এক্সাম্পল দিই। আহ আমি একটা উদাহরণ কুণ্ডলী আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, না তাহলে ব্যাপারটা একটু ইজি হবে। এটাই খোঁজাখুঁজি করছিলাম না। বাস, দেখুন আপনাদের চেনাশোনা একজন লোকের কুণ্ডলী। এবার এখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আহ 26শে জুলাই 2005। ঘটনাটার ডেটটা হচ্ছে 26শে জুলাই 2005। তো
ঘটনাটা হচ্ছে এই মানুষটা চাকরি পেয়েছিল, ডেটটা হচ্ছে 26শে জুলাই 2005। তাহলে এবার আমরা যদি পুরো কুণ্ডলীটাকে দেখি, তাহলে এই ক্ষেত্রে এই সময় দশা চলছিল বৃহস্পতি এবং অন্তর্দশা চলছিল বুধ। দশা বৃহস্পতির, অন্তর্দশা বুধের। তো এই যে টাইমটা 8/5/2005 পর থেকে এই 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 যে টাইমটা 25শে জুন 2005 এর আশেপাশের টাইমে এখানে একটা বিদেশ ভ্রমণ হয়েছিল। এই বিদেশটা হচ্ছে খুব ক্লোজ বিদেশ, সেটা হচ্ছে বাংলাদেশ, মামা বাড়ি আমার। তো সেই মামা বাড়ি আমি বেড়াতে গেছিলাম আমার ফ্রাস্ট্রেশনের জন্য। কারণ আমি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আমার রিজার্ভ প্যানেলে নাম চলে গেছিল। ফার্স্ট প্যানেলের পরে রিজার্ভ প্যানেল, সেখানে আমার নাম চলে গেছিল। প্রথমে আমার র্যাঙ্ক খুব ভালো ছিল, তারপরে যখন কম্বাইন্ড তৈরি হয়, লিস্ট তৈরি হয়, তখন আমার নামটা চলে যায় রিজার্ভ প্যানেলে। তো রিজার্ভ প্যানেলে চলে যাওয়াটাতে আমি খুব দুঃখ পাই যে আমি চাকরিটা পাবো কি পাবো না, সংশয়ে চলে আসি। তো যাই হোক না কেন, সেই দুঃখটাকে সেলিব্রেট করতে আমি চলে যাই বাংলাদেশ মামা বাড়িতে। ভালো কথা, মামা বাড়িতে গিয়ে ঘোরাঘুরি করি। তো সেই সময়টা হচ্ছে গিয়ে মোটামুটি দিন সাতেকের জন্য 18ই জুলাই আমি ব্যাক করেছিলাম, এটা আমার মনে আছে। 18ই জুলাই আমি সিধা ব্যাক করি ইয়েতে, কলকাতায় ফিরে আসি। তাহলে এই যে 18ই জুলাইয়ের আগে মোটামুটি 7 দিন আমি বাংলাদেশে ছিলাম। তো এখানে বুধের দশা, বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা পড়ার সাথে সাথে সে আমাকে একটা দিল, একটা বিদেশ যাত্রা ছোট করে হোক সে কিন্তু ওই সময় দিয়ে দিচ্ছিল। এরপরে হচ্ছে গিয়ে তার আগের যে দশাটা, অর্থাৎ বৃহস্পতি বুধ কেতু, এই কেতুর প্রত্যন্তর দশা, এটা কিন্তু আমার চাকরি পাওয়াকে ফিক্স করেনি। আমাকে কি দিয়েছিল, একটা কনফিউশন, যে আমি চাকরি পাবো কি পাবো না, সেই ব্যাপারটাতে সিওরিটির অভাব। তো এই যে কনফিউশন, 8 নম্বর ঘরে থেকে কেতু কনফিউশন ক্রিয়েট করলো। এই যে ব্যাপারটা, কনফিউশন, আমার চাকরি নাও হতে পারে। রিজার্ভ প্যানেলে চলে গেলাম, ছিলাম 63 র্যাঙ্ক, কি করে যেন আমার র্যাঙ্ক হয়ে গেল 113 না 120 এরকম একটা কিছু। তাতে আমি পিছিয়ে গেলাম। এনিওয়ে, পিছিয়ে গিয়ে আমার ভালোই হয়েছে, সেটা পরে বলছি। তো এবার বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তর দশা। তাহলে বৃহস্পতি বুধ শুক্র, এই টাইমটাতে গিয়ে আমি চাকরিটা পেলাম। 26শে জুলাই 2005 আমি জয়েন করলাম। তাহলে শুক্র এখানে ঘটনাটাকে স্পেসিফাই করলো। শুক্র কিন্তু এখানে ইভেন্ট সিগনিফাইং রোল প্লে করলো। আপনারা লক্ষ্য করুন, আমি এই দশাটাকে একটু ইয়ে করে দিই। এই দশাটা আমি একটু পেনটা নিয়ে নিই, সেকেন্ড। এই যে দশাটা, ভুল হয়ে গেল, এই দশাটাই দাগ পড়ে গেল। এই যে টাইমটা বৃহস্পতি বুধ শুক্র, এই দশাতে যেহেতু শুক্র হচ্ছে একাদশপতি, শুক্র চতুর্থপতি, শুক্র ষষ্ঠে রয়েছে, শুক্র নিজের নক্ষত্রে রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো এখানে কাজ করে গেল এবং আলটিমেটলি আমরা হচ্ছে গিয়ে চাকরিটা পেলাম। চাকরি পাওয়ার তো যোগ ছিল, এটা আমি আপনাদেরকে বহুবার দেখিয়েছি। এই যে বৃহস্পতি মঙ্গল রাহু তৃতীয়, শনি ষষ্ঠে, শুক্র, সবই চাকরি পাওয়ার যোগ, মানে চাকরের যোগ। তো চাকর আমি হলাম। এবার শুক্র আমাকে যেটা দিয়ে দিল, কেতু আমাকে জয়েনিংটা পিছিয়ে দিল। আর শুক্র যেটা দিল, এটা কিন্তু অসাধারণ। শুক্র দিল কি, শুক্র আমাকে কাছাকাছি পোস্টিং দিল। যদি আমি সরাসরি চাকরিটা পেতাম রিজার্ভ প্যানেলে না থেকে, তাহলে আমার চাকরিটা হতো কৃষ্ণনগরের কাছে, মানে একদম নদিয়া নদিয়া শেষ সীমান্তে, যে স্কুল পড়ে রয়েছে অবশিষ্ট সেই স্কুলে। যেহেতু আমার নামটা রিজার্ভে উঠলো, তখন যে যে কেউ চাকরি ছেড়ে দিল, তখন তার চাকরি আমি পেলাম। মানে কেউ হচ্ছে গিয়ে চাকরিটা নিতে রাজি হলো না, তখন সেই জায়গাটাতে আমি চাকরিটা পেলাম। তো সেইখানে সাম মনে করতে পারছি না নামটা, আমি তার বাড়িতে গিয়েছিলাম, লোকটার বাড়িতে যে চাকরিটা নেয়নি, রতন মিস্ত্রি, ভদ্রলোকের নাম হচ্ছে রতন মিস্ত্রি। তো রতন মিস্ত্রির বাড়িতে আমি গেছিলাম। বাড়িতে যাওয়ার পর রতন মিস্ত্রি বললো, না আমি যেখানে আছি সেই জায়গাটাই ভালো, আমি ভেবেছিলাম শহরের দিকে পাবো, তো পেলাম না, ওখানে আমি আর যাবো না।
তো রতন মিস্ত্রির জায়গায় আমি চাকরিটা পেলাম। তো এই যে একটু পিছিয়ে যাওয়া এবং তারপরে আলটিমেটলি ভালো ভালো কিছু একটা পাওয়া, বেটারমেন্টের অপশন, সেটা হচ্ছে কি জেনারেলি শুক্র দিয়ে থাকে। তো যাই হোক, আমি যে বিষয়টা বলছিলাম, এখানে বৃহস্পতি সে হচ্ছে শুভ গ্রহ, বুধ সে হচ্ছে গিয়ে দূরত্বকে ইন্ডিকেট করলো, আর তারপরে শুক্র সে হচ্ছে গিয়ে সাকসেসটাকে ইন্ডিকেট করলো। তাহলে এই ক্ষেত্রে শুক্র কিন্তু ক্লিক করেছে ইভেন্ট সিগনিফাইং প্ল্যানেট হিসেবে। এবার আমি আর একটা আপনাদেরকে ইভেন্ট শোনাই। এই ব্যাপারটা হচ্ছে কি আজকেই স্পেশালি ঘটেছে, তার জন্য হলো গিয়ে জেনারেলি আমি এখন কোথাও উত্তেজিত হই না। তো এইটা হচ্ছে গিয়ে আজকের প্রাণদশা। তো আপনারা লক্ষ্য করুন, এটা 5/6/2024 থেকে 9/6/2024 পর্যন্ত এটা হচ্ছে প্রাণদশা। যেহেতু শনির দশা, শুক্রের অন্তর্দশা, তার জন্য প্রাণদশার টাইম হচ্ছে প্রায় 3.5 থেকে 4 দিন। তো এই ক্ষেত্রে 5/6/2024 থেকে 9/6/2024 আজকেই দুটো ইভেন্ট আমার সাথে ঘটেছে। প্রথমটা হচ্ছে স্কুলে মোটামুটি তুমুল ঝগড়া করেছি, এবং আমি ঝগড়া করলে পরে নাকি আমি আমার বাড়ির মানুষজনদের বক্তব্য হচ্ছে গিয়ে ওই কি বলবো, মানে ভয়ঙ্কর নাকি আমি ঝগড়া করি, আমি নাকি খুব ঝগড়াটে প্রকৃতির মানুষ। মানে ঝগড়ায় নাকি আমি তাদেরকেও হার মানিয়ে দিই। মানে আমার বাড়ির যারা আহ কন্যারা রয়েছে তাদের বক্তব্য, আমরা তো খুব ঝগড়াটে, কিন্তু তোমার ঝগড়ার কাছে আমরা কিছুই পারি না। তো যাই হোক, স্কুলে আর কি খুব বেশ ঝগড়া হয়েছে এবং তুমুল ঝগড়া হয়েছে। ঝগড়া টগড়াতে বেশ জবরদস্ত আর কি একটা ব্যাপার হয়েছে, এটা একটা ইভেন্ট। আর সেকেন্ড ইভেন্ট হচ্ছে সন্ধ্যাবেলা আমার হাত পুড়ে গেছে। তো আমি একটা কাজ করছিলাম, একটা ওই আহ, যন্ত্র নিয়ে, সেটা গরম, এবং সেটা মানে অকারণে, মানে বুঝতে না পারাতে সেখান থেকে ওই গরম জিনিসটা আমার হাতে লেগে আমার হাতটা প্রচন্ড পুড়ে গেছে, এবং এখনো খুব জ্বালা হচ্ছে। প্রচন্ড পুড়ে গেছে মানে রীতিমতো 4-5 জায়গাতে পুড়ে গেছে। তো এখনো রীতিমতো জ্বালা করছে। এবার এই যে দুটো ইভেন্ট হলো, তো এই দুটো ইভেন্টের সঙ্গে আপনারা লক্ষ্য করে দেখুন, দুটো জায়গাতে কিন্তু রাহু এসছে। তো আমরা যদি প্রত্যন্তর দশা ক্যালকুলেট করি, প্রত্যন্তর দশা পর্যন্তই ক্যালকুলেট করি, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গাটাতে রাহুর প্রত্যন্তর দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, শনির মহাদশা চলছে। তাহলে এর কোনোটাই কিন্তু খুব শুভ নয় আমার জন্য। তার সঙ্গে সূক্ষ্ম দশা বৃহস্পতির, আর তারপরে হচ্ছে গিয়ে অতি সূক্ষ্ম দশা বা প্রাণদশা, সেটা হচ্ছে গিয়ে রাহুর। তো এইখানে রাহুর প্রাণদশায় রাহু কিন্তু আমার উপর একটা এফেক্টিভ রেজাল্ট দিল। এই যে গরম লেগে যাওয়া, ছ্যাঁকা লাগা, পুড়ে যাওয়া, এটার ইম্প্যাক্টের কারণ হচ্ছে গিয়ে আপনারা ট্রানজিট দেখলে পরেই দেখতে পাবেন যে মঙ্গল এই মুহূর্তে অগ্নিতত্ত্বের রাশিতে রয়েছে। মঙ্গলের দৃষ্টি সেটা হচ্ছে গিয়ে আমার লগ্নের ওপরে, আমার রাশির ওপরে। আপনার লগ্ন হচ্ছে কর্কট, রাশি হচ্ছে তুলা, সেখানে দৃষ্টি রয়েছে। রাহুর দৃষ্টি সেটাও রয়েছে। আহ এই জায়গাটাতে রাহুর ডিগ্রি আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে রাহুর ডিগ্রি সেটা আমার লগ্নের মোটামুটি কাছাকাছি আছে। আমি একবার ডিগ্রিটা আপনাদেরকে দেখিয়ে দিই। অনেকেই আপনারা এই কুণ্ডলী, এবার অনেকেই এই কুণ্ডলী ইউজ করেন। এই যে জায়গাটা, এখানে ক্লিক করলে আপনারা গ্রহদের ডিগ্রি দেখতে পাবেন, গোচরে ট্রানজিট গ্রহদের ডিগ্রি দেখতে পাবেন। তো এখানে রাহুর ডিগ্রি আপনারা দেখুন 18 ডিগ্রিতে রয়েছে, রেবতী নক্ষত্রে রাহু। রেবতী নক্ষত্রে রাহু রয়েছে, এবং আমার লগ্নটা অশ্লেষা নক্ষত্রের, ফলে রাহুর একটা ডিরেক্ট অ্যাসপেক্ট আমার এখানে ওপরে এসে পড়েছে। বুধ সে আমার জন্য হচ্ছে গিয়ে তৃতীয় পতি, দ্বাদশ পতি, এবং বুধের নক্ষত্রে রাহু, বুধের নক্ষত্র বাইনিট, বুধের নক্ষত্রে রাহু, তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে রাহুর। দেখো তো প্রীতম কোম্পানির যে সেমি মডুলার
বুধের নক্ষত্রে রাহু, তার সঙ্গে হচ্ছে গিয়ে রাহুর প্রত্যন্তর দশা চলছে, ফলে বুধ আমার হাতকে ইন্ডিকেট করছে। বুধ আমার কমিউনিকেশন, অ্যারোগেন্সি, অ্যাটিটিউড, রাগ, উগ্রতা, সাহস, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করছে। তো ফলে এই জায়গাটাতে এসে আবার কিন্তু আজকে হাতটা রীতিমতো পুড়েছে। তো আর একটু ভালো করে ট্রানজিট, চন্দ্রের অবস্থান, এগুলো আপনারা দেখবেন। আমি মোটামুটি আপনাদেরকে টাইমটা বলতে পারি। আমার হাত পুড়ে যাওয়ার টাইমটা হচ্ছে 6টা 40 মিনিট। 2-1 মিনিটের এদিক ওদিক হতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেট 6টা 40 মিনিট। তো সেই সময় আপনারা একটু ট্রানজিটটা দেখাতে পারি, আমি ট্রানজিট কুণ্ডলীটা বানাই। বানাবার পরে আপনাদেরকে একটুখানি বলতে হবে যে আমার ডান হাত পুড়েছে না বা হাত পুড়েছে। কঠিন একটা প্রশ্ন। আজকে যদি না বলতে পারেন তাতে অসুবিধা নেই। এই টাইমটা হচ্ছে এখন 8টা 43 বাজে, 6টা 40, অ্যাপ্রক্সিমেটলি 6টা 40। তো এই এই হচ্ছে গিয়ে কন্ডিশন, চার্টের কন্ডিশন দেখে আপনারা বলতে পারবেন যে এটা হচ্ছে ট্রানজিট কুণ্ডলী। ট্রানজিট কুণ্ডলীতে দেখে আপনারা ভাবনা চিন্তা করে দেখতে পারেন যে ডান হাত করেছে না বা হাত করেছে। তো এটা হচ্ছে গিয়ে আপনাদের হোমওয়ার্ক রইল। আহ, স্যার রাইট হ্যান্ড মনে হচ্ছে। না না, আপনারা একটু হোমওয়ার্ক করুন না, ভাবনা চিন্তা করুন। আহ বইপত্র ঘাটাঘাটি করুন, দেখুন দেখুন, দেখে টেকে তারপরে হচ্ছে গিয়ে ডিসাইড করবেন। এইটা হচ্ছে ট্রানজিট। আর লগ্ন আপনারা জানেন কর্কট, রাশি হচ্ছে কি বলে এটাকে, তুলা। তো এইটা গেল। তাহলে এইবার হচ্ছে গিয়ে আপনারা দেখবেন, আমি আবার পুরোনো শেয়ারে চলে যাচ্ছি। মোটামুটি আপনারা বুঝতে পারলেন অন্তর্দশাপতি প্রত্যন্তর দশা অধিপতি। এবার আমরা একটা এক্সাম্পল দেখালাম আপনাদেরকে। আর একটা এক্সাম্পল, সেটা আমরা একটুখানি দেখে নিই। কারণ এরপরে ফিউচারে আপনারা যখন পড়ানো শুরু করবেন তখন আপনাদের এই এক্সাম্পল চার্ট গুলোকে ব্যাখ্যা করা শিখতে হবে। তো আমাদের এই চার্টটা নিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিয়ে। আপনারা লক্ষ্য করুন, চার্টটা হচ্ছে কি মোস্ট সিম্পলিফাইড চার্ট, এখানে কোনো রকম নক্ষত্র ডিগ্রি কিছু নেই। তো আমরা ধরে নেব যে এখানে ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন রয়েছে, আর প্রত্যেকটা রাশি প্রত্যেকটা ভাবের সমান। মানে মিথুনটাই হচ্ছে গিয়ে পুরো লগ্ন, কর্কট মানে হচ্ছে দ্বিতীয় ভাব, এরকম আর কি সিচুয়েশনে ব্যাপারটা রয়েছে। এবার উম দশা হচ্ছে কেতুর দশা, শুক্রের, তারপরে হচ্ছে কি শুক্রের দশা। তাহলে অন্তর্দশাটা আমরা শুক্রের দশাটাকে নিয়েছি, প্রশ্নটা হচ্ছে বিবাহ। তাহলে কেতুর দশায় এক্ষেত্রে বিবাহ হওয়াটা মুশকিল। যদিও কেতু 8 নম্বর ঘরে রয়েছে, তথাপি আমি বলবো কেতুর দশা জেনারেলি ম্যারেজকে স্পেসিফাই করে না। তাহলে পরে খুব খুব কানেক্টেড হলে পরে, নাক্ষত্রিক দিক থেকে খুব গভীর কানেকশন থাকলে পরে কেতুর দশাতে এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। বিয়ে হলেও হতে পারে, খুব রেয়ার। তা অন্তর্দশাগুলো দেখবেন। পরবর্তীটা হচ্ছে গিয়ে শুক্রের মহাদশা। শুক্র এই ক্ষেত্রে পঞ্চমপতি হয়ে সে লগ্নপতির সঙ্গে যুক্ত হয়েছে, হয়ে সপ্তমে বসে আছে। এইখানে বিয়ের চান্স হচ্ছে গিয়ে বেড়েছে, এখানে বিয়ে হওয়ার সম্ভাবনা এটা বেশি, এটা আমরা সবাই নিঃসন্দেহে বলতে পারি। তাহলে এখানে শুক্রের অন্তর্দশা, এবং এটাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে বয়সটা যেন সেই বিষয়টার সঙ্গে ক্লোজ হয়। এবার একটা মানুষের মোটামুটি বলা যেতে পারে যে 22-23 বছর থেকে বিয়ের সংযোগ শুরু হয়। এবার কেউ 17 বছরে বিয়ে করলে সেটা একটু এক্সেপশনালি এখনকার দিনে। 22-23 থেকে 30-35-38 এরকম পর্যন্ত বিয়ের টাইমিং ধরা যেতে পারে। এবার কারোর বয়স হচ্ছে গিয়ে, কেউ যদি 68 বছর বয়সে বিয়ে করে, তার জন্য কি আমরা দায়ী হতে পারি? আমরা কি করে বলবো যে 68 বছর বয়সে তুমি বিয়ে করবে? কারণ আমরা তো জানি যে একটা মানুষের জীবনে এই যোগগুলো বারবার আসবে।
একটা মানুষের জীবনে এই যোগগুলো হচ্ছে গিয়ে বারবার আসবে। মানুষটার জীবনে কিছু না কিছু এটা ওটা সেটা ঘটনা সেগুলো ঘটতে দেখতে পাওয়া যাবে। শুক্রের পরে হচ্ছে গিয়ে রবির দশা, ধরে নেবো ওখানে বিয়ের যোগ আসবে না। চন্দ্রের দশায় তো আবার বিয়ের যোগ দেখতে পাওয়া যাবে। এনিওয়ে, শুক্র 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 রবি, শুক্র চন্দ্র, শুক্র মঙ্গল, শুক্র রাহু, শুক্র বৃহস্পতি। এই শুক্র বৃহস্পতিকে কেন ইম্পর্টেন্স দিলাম আমরা? কারণ এখানে বৃহস্পতি হলো গিয়ে আমাদের সপ্তম ভাবের অধিপতি, এবং বৃহস্পতির দৃষ্টি সেটা হচ্ছে গিয়ে এই কুণ্ডলী অনুযায়ী, বৃহস্পতির দৃষ্টি এই কুণ্ডলী অনুযায়ী কোথায় পড়েছে? সোজা গিয়ে পড়েছে শুক্রের উপরে, সপ্তম ভাবের উপরে। তাহলে সপ্তম ভাবের সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড তিনটে গ্রহ শুক্র, বুধ আর বৃহস্পতি। এই ক্ষেত্রে বুধের প্রত্যন্তর দশা, এটা ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি। বৃহস্পতির প্রত্যন্তর দশাতেও বিবাহ যোগ রয়েছে। শনির প্রত্যন্তর দশা, বিবাহ যোগ কম, কারণ শনি তুঙ্গ হয়ে রয়েছে, চন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে। বলবান শনি, মার্গী শনি, এর অন্তর্দশায় বিয়ের সম্ভাবনা, প্রত্যন্তর দশায় বিয়ের সম্ভাবনা কম। তারপরে বুধ, বুধকে ক্লিপ গ্রহ হিসেবে ট্রিট করা যেতে পারে। তারপরে রয়েছে কেতু, তারপরে রয়েছে শুক্র। তথাপি বুধ যেহেতু লগ্নপতি, তাহলে বুধের দশায় বিয়ে হতে পারে। এবার এখানে আমাদের দরকার একটু ট্রানজিশনাল মুভমেন্ট দেখা, কোন সময় ট্রানজিট ইম্প্যাক্ট বেশি হচ্ছে, ট্রানজিট কোন সময় ইভেন্টটাকে সাপোর্ট করছে, সেই সময় হচ্ছে গিয়ে বিয়ে হওয়ার চান্স বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে এখানে বুধের অন্তর্দশা, শুক্রের অন্তর্দশা, আহ মঙ্গলের অন্তর্দশাটাকে আমরা বাদ দেব। মঙ্গলের অন্তর্দশাটাকে জেনারেলি বাদ দেব কেন? কারণ হচ্ছে গিয়ে এইখানে একটা প্রশ্ন আপনারা আগে আমাকে করেছিলেন, যে এখানে তো মঙ্গল ষষ্ঠপতি এবং কি বলে এটাকে একাদশপতি। তাহলে ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল, তাহলে এই ক্ষেত্রে মঙ্গল কোন ঘরটাকে স্পেশালি ইন্ডিকেট করবে? তাহলে মঙ্গলের এখানে ষষ্ঠপতি, আর এখানে মঙ্গল হচ্ছে একাদশ। তাহলে মঙ্গল কোন ভাবটার মুখ্য কারক গ্রহ হিসেবে কাজ করবে? আপনাদের মধ্যে একজন বলার চেষ্টা করতে পারেন। স্যার মেষ হবে। কেন মেষ হবে? কারণ বৃহস্পতি নবম দৃষ্টি আছে, হাইলাইট হচ্ছে বেশি। বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। না না, মঙ্গল কোন ভাবের মুখ্য ফলদাতা গ্রহ? বৃহস্পতি। ষষ্ঠ। একাদশের আচ্ছা, ষষ্ঠ ভাবের হবে। একাদশ আমরা একটা শুনলাম, এবার আমরা একটা ষষ্ঠ ভাবের কথা শুনি। কেন ষষ্ঠ ভাবে? স্যার ষষ্ঠ ভাবে মঙ্গলের নিজের দৃষ্টি পড়ে আছে। হ্যাঁ, আহ এটা একটা রিজন। আর একটা রিজন হচ্ছে, লক্ষ্য করতে হবে, ক্ষেত্র বিনিময় হয়ে আছে স্যার। এক্স্যাক্টলি এইটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বেশি এফেক্টিভ রিলেশনশিপ, সেটা হলো ক্ষেত্র বিনিময় সম্পর্ক। সেটাতে রবি মঙ্গলের মধ্যে কানেক্টিভিটি তৈরি হয়েছে, এবং এর কারণে আহ মঙ্গল ষষ্ঠ ভাবের মুখ্য ফলদাতা গ্রহ। যখন মঙ্গল ষষ্ঠ ভাবের মুখ্য ফলদাতা গ্রহ হলো, যখন হলো, তখন কিন্তু ষষ্ঠ মানে সপ্তমের দ্বাদশ, ষষ্ঠ মানে হচ্ছে সপ্তমের দ্বাদশ। তাহলে এ কিন্তু ইনস্টিটিউশন অফ ম্যারেজকে ইট উইল ট্রাই টু অপোজ, মানে বাধা দেওয়ার চেষ্টা করবে, লাইক এ ডিনায়াল প্ল্যানেট ও কাজ করবে। ডিনায়াল প্ল্যানেট মানে হচ্ছে গিয়ে আহ বিপরীতধর্মী গ্রহ, নাকারাত্মক গ্রহ, এই সমস্ত আর কি, মানে চেষ্টা করবে যাতে বিয়েটা না হয়। তাহলে মঙ্গলকে আমরা বাদ দিয়ে দিলাম। চন্দ্র হচ্ছে দ্বিতীয় পতি, বিয়ে হতে পারে। রাহু দ্বিতীয় বসে আছে, রাহুর দৃষ্টি 6th হাউসে পড়েছে, এই রাহুকে আমরা বাদ দিয়ে দিলাম। কেতুকে বাদ দিয়ে রেখে দিচ্ছি, শনিকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এবার রবিটাকেও বাদ দিয়ে দিই। রবি, এই শুক্র বৃহস্পতির দশা, রবির অন্তর্দশা জেনারেলি বিয়েকে সাপোর্ট করবে না। তাহলে আমাদের কাছে রইল বৃহস্পতি, বৃহস্পতি, বৃহস্পতি বুধ, বৃহস্পতি শুক্র, আর বৃহস্পতি চন্দ্র। তাহলে এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি প্রবাবিলিটি হচ্ছে
এইটা বৃহস্পতি 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 বুধ। আর বৃহস্পতি বুধের কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতি বুধ লগ্নপতি, চতুর্থপতি হয়ে সপ্তমে গিয়ে বসেছে। এখানে লগ্ন পঞ্চম সপ্তম কম্বিনেশন করেছে, বৃহস্পতির দৃষ্টি বুধের ওপর পড়েছে, ফলে বুধ একদম বিয়ে দেওয়ার জন্য চনমনে হয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে বুধের প্রত্যন্তর দশা, বৃহস্পতির প্রত্যন্তর দশা, শুক্রের প্রত্যন্তর দশা, এরা ফেভারেবল। এবার ট্রানজিট কোথা থেকে কার গ্রহ কোথায় বসে আছে, কখন ট্রিগারিং করেছে, এটা আমাদেরকে দেখতে হবে, সেটাতে আমরা এবার যাব। তাহলে এটাকে একটু মুছে দিই। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলুন, এই পর্যন্ত বুঝতে আপনাদের কি কোনো রকম কোনো সমস্যা হয়েছে? হয়নি? গ্রেট। পরের সূত্রটা, এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এইটা ভীষণ ইম্পর্টেন্ট। পরাশরিয়ান দশা রুলে 3, 6, 11 এদেরকে বলা হচ্ছে পাপি, ম্যালিফিক। এদের দশা আমাদের জন্য ভালো যাবে না। এই পাপি গ্রহদের দশা, এগুলো আমাদের জন্য ভালো যাবে না। 3, 6, 11 ত্রিশরয় স্থানগুলোকে বলা হয়েছে, এদের দশা খারাপ যাবে। আমরা এই বর্তমান বিকট কলিযুগে আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন একটা মানুষ জীবনে এস্টাবলিশড হতে যাচ্ছে, প্রত্যেকেরই তো কিছু কিছু ভালো যোগ আছে, প্রত্যেকের চার্টে কিছু কিছু ভালো বেনিফিশিয়াল ইম্প্যাক্ট আছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, স্পেশালি এই জিনিসটাই আমি লক্ষ্য করেছি, কারণ এটাকে আমি দেখেছি। শুক্র যদি ভালো জায়গায় থাকে, শুক্র যদি ব্যাকআপ দেয়, তাহলে শুক্রের দশায় জাতক বা জাতিকা বিশাল উন্নতি করতে পারে। বিশাল মানে বিশাল। এখানে বিশাল মানে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের কোনো আর কি লেভেল নেই, বিশাল ডেভেলপ করতে পারে। তো যত লোকের আমি দেখেছি শুক্রের দশা তারা পেয়েছে, যত লোক আহ সেই সময় যা যে দশা তাদের জীবনে উন্নতি করিয়ে দিতে পারে, কিন্তু শুক্রটা বসে রয়েছে 6, 8, 12 এরকম জায়গায়। শুক্র রবি যুক্ত হয়ে বসে রয়েছে এবং এমন এমন সিচুয়েশনে বসে রয়েছে যে আলটিমেটলি তারা হচ্ছে গিয়ে কিছু রেজাল্ট দিতে পারছে না। মানে শুক্রের দশাতে তার জীবনের যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হবে। কেতুর দশার পরে শুক্রের অন্তর্দশা বা শুক্রের দশা আসবে, কেতু শুক্র। তো এই কেতুর দশার পরে শুক্রের দশার পরে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আসবে। তো দেখা গেছে কেতু কোনো একটা ভালো ঘরকে ড্যামেজ করে রেখে দিয়েছে, আর শুক্র কোন একটা বাজে ঘরে বসে আছে। বারবার আপনারা দেখতে পাবেন আমাদের জীবনে এখন ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে ইন্ডিয়ান কালচারে ম্যাক্সিমাম মানুষ তারা প্রবলেমে আছে। কিছু না কিছু দিক থেকে স্ট্রেস, কিছু না কিছু দিক থেকে টেনশন, অ্যাংজাইটি, প্রবলেম, এরকম ডিস্টারবেন্সের মধ্যে তারা রয়েছে। তাহলে এই যে 3, 6, 11 এদেরকে আমরা পাপী বলছি, এদের দশা একটা বড় টাইম আমাদেরকে ফেস করতে হবে। শুধু এরা নয়, 3, 6, 8, 11, 12 এদের দশা আমাদেরকে ফেস করতে হচ্ছে, হয়ই। হ্যাঁ, এবং জীবনের একটা ক্রিম পিরিয়ড, যে টাইমে আপনি ভাবছেন যে এই টাইমে আমি একটা পাহাড় তুলে ফেলতে পারি, তো সেই পাহাড় তোলার সেই টাইমটাতে আপনাকে দেখতে হবে যে ওই সময় অশুভ গ্রহের দশা পড়ছে, আপনারও না আপনার ক্লায়েন্টের। সুতরাং খুব পড়েছে। সুতরাং আমাদের এই পারাশরী দশা রুলে 3, 6, 11 এদেরকে যে আমরা পাপী হিসেবে ট্রিট করছি, তাহলে এই দশাগুলোকে নিয়ে আমাদের একটু বেশি ভাবতে হবে। তো রিয়ালিটি কি, বর্তমান যুগে ফ্যাক্ট কি? এই সময় অর্থাৎ 3, 6, 11 এরা যদি 1, 3, 6, 10, 11 এই সমস্ত ঘরে বসে, তাহলে এদের দশাতে আমাদের উন্নতি হবে। এর মধ্যে যদি কনস্টিলেশনাল সাপোর্ট পাই, তাহলে হোয়াট ইজ কনস্টিলেশনাল সাপোর্ট? মানে হচ্ছে বসে আছে 6-এ, কিন্তু নক্ষত্র বসে আছে 11-তে, নক্ষত্র অধিপতি 11-তে বসে আছে।
এরকম কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই জাতক জীবনে উন্নতি করতে পারবে। এখানে আবার একটা কথা আছে, জাতক যদি নিজে উন্নতি করতে চায়, এখানে কিন্তু ভাগ্যের থেকে কর্মা মোর এফেক্টিভ। ভাগ্য তো তাকে ঠেলবে, ভাগ্যের সুযোগ সুবিধা পাবে, কিন্তু কর্মা এখানে অনেক বেশি প্রভাব বিস্তার করবে। তার মানে হচ্ছে 3, 6, 11 এইগুলো, এরা হচ্ছে কি যদি 1, 3, 6, 10, 11-তে বসে, তাহলে আমরা বেনিফিশিয়াল রেজাল্ট পেতেও পারি। যদি বেনিফিক অ্যাসপেক্ট পায় অথবা কনস্টেলেশনাল সাপোর্ট পায়, then they will serve as beneficial planets and the dasha will be better for us. ভালো কথা। এবার এই 3, 6, 11-কে পরাশর পাপী বলেছিলেন কেন? তখনকার দিনে মানুষের জীবনযাত্রা অনেক বেশি ইজি ছিল। তখন সকালবেলা উঠে মাল্টিন্যাশনাল কোম্পানিতে দৌড়ে দৌড়ে যেতে হতো না। তখনকার দিনে এত যানজট ছিল না, লোকে হেঁটে হেঁটে জায়গা পারাপার করতেন, মানুষ মানুষের ঘরে এসে উপকার প্রাপ্ত হতো। ডাকাত চোর ডাকাত ছিল, সহজে আয় করা লোক ছিল, কিন্তু এখনকার মতো এরকম মানে অদ্ভুত কন্ডিশন, ইকোনমিক্যাল পরিস্থিতি বা মানুষের অবস্থা এত জটিল তো ছিল না, মারাত্মক জটিল এখন। তখন এই 3, 6, 11 মূলত শারীরিক সমস্যা ইন্ডিকেট করত। 3, 6, 11, 3 হচ্ছে মূলত আমাদের হাত, 6 হচ্ছে আমাদের উদর, আর একাদশ হচ্ছে আমাদের পদ, অর্থাৎ আমাদের যে মুখ্য কর্মেন্দ্রিয়। চলন শক্তি, চলন শক্তি এবং হজম শক্তি বিঘ্নিত হলে তখন মানুষ কষ্ট পেত, মানে চলাফেরা করতে পারছে না আর পেটটা ব্যথা হচ্ছে। এইগুলো ছিল মূলত তখনকার দিনে বেশি সমস্যা। তো এখন তো সমস্যাই সমস্যা, বিভিন্ন রকম সমস্যা। মানুষ টাকা আয় করতে পারলেও সমস্যা, টাকা আয় করতে না পারলেও সমস্যা। আমার একটা নতুন চ্যানেল খুব শিগগিরই আসছে, আমি খুব চেষ্টা করছি সেটার উপরে। তো সেই চ্যানেলটাতে আমার ফার্স্ট ভিডিও হচ্ছে গিয়ে হাউ টু ওভারকাম প্রবলেমস ইন লাইফ। তো আলটিমেটলি হচ্ছে কি, সেই ভিডিওতে বলেছি আপনি প্রবলেম থেকে বেরোতে পারবেন না, কারণ প্রবলেমস হচ্ছে পার্ট অফ লাইফ। আপনি যদি মনে করেন যে আমার হাতটা থেকে আমি কি করে মুক্তি পাবো, তো হাতটা তো হচ্ছে পার্ট অফ ইউর বডি, এখান থেকে আপনি মুক্তি পাবেন না। তো সুতরাং প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন না, এটাই এটাই হচ্ছে কি ব্যাপার। তখনকার দিনে চলাফেরা করতে পারছে আর খেয়ে হজম করতে পারছে, হ্যাপি। এর থেকে বড় রোগ হলে ট্রিটমেন্টও নেই, এর থেকে বড় সমস্যা হলে পরে বাঁচার রাস্তা নেই, মরে যেতে হবে। ওই ওষুধ টষুধ খেয়ে দিত আর কি, ভেষজ ওষুধ টষুধ দিয়ে যদি কোনো রকম করে বাঁচাতে পারতো তাহলে বাঁচাতো। তো এখনকার মতো ফাস্ট ফুডও পাওয়া যেত না, মানুষ ফল শাকসবজি এ সমস্ত খেত, মোটামুটি ভালো ছিল ওরা। তো এখন হচ্ছে গিয়ে আমাদের প্রবলেমের সংখ্যা অনেক বেড়েছে, এবং এই দশাগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই দশাগুলোতে মানুষের এফোর্ট সেটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, মানুষ লড়াই করবার এনার্জি পায়। তাহলে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, এবং আপনি লক্ষ্য করে দেখবেন, আপনারা এটা মাইন্ডে রাখবেন, যখন হচ্ছে কি আপনারা কুণ্ডলী দেখছেন, ম্যাক্সিমাম পাবেন যে জীবনে যখন দাঁড়াবার সময় এই 3, 6, 8, 11, 12 এদের অন্তর্দশায়, অন্তর্দশা নয়, এদের মহাদশা এরা পাচ্ছে। আমি পেয়েছি, আজকে আমি যে কটা কুণ্ডলী দেখেছি তারাও পেয়েছে। তো আপনারা যখন খেয়াল করবেন, আপনারা যখন দেখবেন, এটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাবেন যে এটা পড়ছে। যাই হোক, এইখানটাতে আমাদের বোঝাবার, এক্সপ্লেইন করবার বিরাট কিছু নেই, আমরা এটা বুঝতে পারবো যদি খারাপ গ্রহের দশা পড়ে এবং সেই খারাপ গ্রহটা ভালো গ্রহের দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়, ভালো অবস্থানে থাকে এবং নাক্ষত্রিক সাপোর্ট পায়। সেই ক্ষেত্রে খুব সহজভাবেই কি হবে, কিছু বেনিফিশিয়াল রেজাল্ট আমাদেরকে দিতে সক্ষম হবে, ভালো কিছু করিয়ে দেবে আমাদের জীবনে, উন্নতির একটা সম্ভাবনা হবে, কিন্তু প্রোভাইডেড আমাকে প্রচুর খাটতে হবে। এখানে বলে দিতে হবে ক্লায়েন্টকে যে যদি আপনি চেষ্টা না করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছুই হবে না। রিসেন্ট এক ভদ্রলোকের কুণ্ডলী আমি দেখলাম, অদ্ভুত ঘটনা। ঘটনাটা হচ্ছে ভদ্রলোক একজনের কাছ থেকে টাকা পাবেন, টাকা পাবেন মানে ধার হিসেবে পাবেন। তো যার কাছ থেকে উনি টাকা পাবেন সেই লোকটা ওনার অ্যাকাউন্টে টাকা দেবে, অন্য জায়গায় রয়েছে অ্যাকাউন্টে মোটা টাকা, খুবই মোটা টাকা। তো সেই টাকা পয়সা দেওয়ার জন্য ভদ্রলোক গেছেন, ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন, এবার টাকাটা উনি দেবেন। এমন সময় খবর এসছে ভদ্রলোকের মায়ের স্ট্রোক হয়েছে। মানে এদিকে চাতক পাখির মতন এক্স বসে আছে,
যে ওই টাকাটা ফেলবে আমার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট ভর্তি হবে, বিজনেস করব, সমস্ত ঝামেলা অশান্তি এগুলো থেকে বেরিয়ে আসবো। আর ওদিকে হচ্ছে গিয়ে ওয়াই টাকা দিতে ও গেছে, গিয়ে ব্যাংকে দাঁড়িয়ে আছে, সমস্ত মোটামুটি ফর্মালিটিস কমপ্লিট, কারণ বড় অ্যামাউন্ট ট্রান্সফার করতে গেলে অনেক ইয়ে করতে হয়, আরটিজিএস বা এই সমস্ত কিছু করতে হয়, সেই সমস্ত হবে। এবং ভদ্রলোক কিন্তু ক্যাশ ডিপোজিট করবেন। এবার এই ক্যাশ ডিপোজিট করতে গিয়ে উনি দাঁড়িয়ে আছেন, সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গিয়ে উনি ডিপোজিট করতে যাবেন। এবং সেই সময় সঙ্গে সঙ্গে কি হলো, ভদ্রলোকের মায়ের স্ট্রোক হয়েছে খবর এলো। আর ভদ্রলোক বলেন ঠিক আছে, তাহলে এটা তো একটা বাজে ব্যাপার হলো, তাহলে মা একটু সুস্থ হয়ে নিক, তখন হচ্ছে গিয়ে দেখা যাবে ব্যাপারটা কি হবে, আমি ট্রান্সফার করে দেবো। এবার মাকে হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করা হলো। এবার মায়ের ট্রিটমেন্টের ব্যবস্থার ম্যাক্সিমাম দায়িত্ব এই এক্স ভদ্রলোক নিয়ে নিয়েছেন, পুরো খাটাখাটনি করছেন যাতে মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং তার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে। আর এদিকে আমরা হচ্ছে গিয়ে মায়ের জন্য মহামৃত্যুঞ্জয় হোম করছি যাতে মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তো এরকম ইভেন্ট এটা আপনারা দেখতে পাবেন জীবনে। আবার আমরা একটা উদাহরণ দেখবো। হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে পৃথিবীর মানে ভালো খাবারের মধ্যে অন্যতম খাবার। এখানে আমাদের একটা কুণ্ডলী রয়েছে, এটা একটা কমপ্লিট কুণ্ডলী। ডেট অফ বার্থ হচ্ছে 14/10/1987, 2:53 AM, প্লেস অফ বার্থ হলো কলকাতা। মোটামুটি ভালো কুণ্ডলী, এটা একটা মোটামুটি স্টেবল কুণ্ডলী, ভালো কুণ্ডলী হিসেবে আমি ট্রিট করতে পারবো, কারণ এর জীবনের ইভেন্ট গুলো পর পর ঘটতে দেখতে পাওয়া গেছে। তো প্রথমেই লক্ষ্য করুন, এর বৃহস্পতির দশার পরে এ হচ্ছে গিয়ে শনির দশা, বুধের অন্তর্দশা। বুধের অন্তর্দশাতে, শনির দশা বুধের অন্তর্দশাতে এর হায়ার এডুকেশন হয়। হায়ার এডুকেশন বলতে মাস্টার্স করতে পারে বা কিছু একটা করে করে আর কি ইমপ্রুভমেন্ট হয় এর জীবনে। তাহলে শনি এবং বুধ, বুধ এখানে হচ্ছে একাদশপতি, থার্ড হাউসে বসে রয়েছে। আমরা কি বলেছিলাম, অন্তর্দশা অধিপতি তিনি ইভেন্ট সিগনিফাই করবেন। অন্তর্দশা অধিপতি তিনি ইভেন্টকে সিগনিফাই করবেন। কিরকম ব্যাপার, তাহলে বুধ এখানে বসে রয়েছে, বৃহস্পতির সঙ্গে বুধের একটা মোটামুটি দৃষ্টি বিনিময় হয়েছে, স্ট্রং নয়, বাট একটা দেখা দেখি সম্পর্ক, মুখ দেখা দেখি নেই বলবো না, মুখ দেখা দেখি আছে, ডিগ্রিগত তার পার্থক্য অনেক বেশি, বাট তা হলেও মুখোমুখি বসে আছে, প্রভাব রয়েছে। বুধ নবম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, বুধ পঞ্চমপতির উপরে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি এবং বুধ এরা দুজনেই শিক্ষার কারক গ্রহ। বুধ এখানে একাদশপতি, বুধ এখানে অবস্থান করে রয়েছে এনার নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। এবার এই বুধ রাহুর নক্ষত্রে অবস্থান করে থাকার কারণে বুধ কিন্তু কনস্টেলেশনাল সাপোর্ট পায়নি, বুধের ক্ষেত্রে সমস্যা হয়েছে। এবং এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, এই এডুকেশনের জন্য বুধ রাহুর নক্ষত্রে অবস্থান করেছেন, ভদ্রলোককে এডুকেশন লোন নিতে হয়েছে। আপনারা সবাই জানেন লোন বিচার্য হচ্ছে গিয়ে 2, 6, 8কে দিয়ে, এবং 8 হচ্ছে গিয়ে মোস্ট সিগনিফাইং ফ্যাক্টর ফর লোন। তাহলে ঋণের ক্ষেত্রে 8 নম্বর ঘরটার গুরুত্ব আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে এখানে আপনাকে বুঝে নিতে হবে যে রাহু 8 নম্বর ঘরে থেকে রয়েছে, এডুকেশনে রাহু প্রচন্ড বাধা দেয়নি, কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যেটা হচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধকতা, সেটা মিটেছে লোনের মাধ্যমে, এবং 8 নম্বর ঘরটা এখানে কাজ করেছে। এদিকে বৃহস্পতি বুধ, বুধ তৃতীয় থেকে নবমকে দৃষ্টি দিচ্ছে, উচ্চ বিদ্যা হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো এখানে কাজ করেছে, তাহলে এই দশাটা স্পেসিফাই করলো। এরপরে শনি শুক্র, এ লোক এই শনি শুক্রের দশাতে এসে চাকরি পেয়েছে, এবং চাকরিটা খুব ভালো সার্ভিস, কারণ শুক্র এখানে দশমপতি, শুক্র এখানে সক্ষেত্রী। তাহলে তৃতীয় ভাব আর দশম ভাবের অধিপতি গ্রহ শুক্র, সে এখানে তৃতীয় ভাবের মুখ্য ফলদাতা গ্রহ, তৃতীয় ভাবেই সে অবস্থান করে রয়েছে, তৃতীয় ভাবের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে সরাসরি। তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা যেটা বলতে পারি যে শুক্র এখানে তাকে হায়ার এডুকেশন, এখানে তাকে হচ্ছে গিয়ে একটা গুড জব প্রফেশনাল সাপোর্ট সেটা দিয়েছে। তাহলে এইবার এইখানে শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমরা একবার ঝট করে দেখে নেবো যে এই মানুষটার ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ হয়েছে কিনা।
তাহলে এটা হচ্ছে ষষ্ঠপতি, 6 6 ষষ্ঠ ভাবের অধিপতি, তার দৃষ্টি সোজা দশম ভাবের উপরে, চাকরির 1 নম্বর যোগ হয়ে গেল। শনিদেব তার দৃষ্টি দশম ভাবের উপরে, চাকরির 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। রাহু তার দৃষ্টি শনির উপরে, চাকরির 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় ভাবে অবস্থান করে রয়েছে লগ্নপতি, চাকরির 4 নম্বর পয়েন্ট হলো। ফলে চাকরি প্রাপ্তির অনেকগুলো পয়েন্ট আমরা পেয়েছি। এরপরে আমাদেরকে গিয়ে দেখতে হবে বর্গকুণ্ডলিতে, সেখানে যদি আমরা বেনিফিশিয়াল রেজাল্ট পাই বা সাপোর্ট পাই তাহলে চাকরি করবে। চাকরি করছে লোক, এখনো রীতিমতো চাকরি করছে। এরপরে হচ্ছে গিয়ে শনির দশা চন্দ্রের অন্তর্দশায় এর বিয়ে ফিক্স হলো। এই জায়গাটাতে বিয়ে ফিক্স তো হলো, এবং বিয়ের জায়গাটা এর ক্ষেত্রে গন্ডগোল। সে গন্ডগোল কেন আমরা পরে ভাববো, এখন আমাদের হেডেক নেওয়ার সময় নেই, দরকারও নেই। তো শনির দশা চন্দ্রের অন্তর্দশায় বিয়েটা ফিক্স হলো। দ্বাদশপতি, তার দশাতে বিয়ে কি করে ফিক্স হলো, এটা একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসবে। বিয়ের জন্য যে ঘরগুলোকে আমরা দেখব সেগুলো হচ্ছে মূলত 2, 7, 5, 11 আর 1। এই ঘরগুলোকে অর্থাৎ 1, 2, 5, 7, 11 এই ঘরগুলোকে আমরা দেখব। এক, 2, 5, 7, 11। তাহলে এবার এইখানে চন্দ্রের সঙ্গে কার কার সম্পর্ক রয়েছে, কারোরই সেরকম বিরাট বড়সড় কিছু সম্পর্ক এখানে নেই। চন্দ্র অবস্থান করে রয়েছে কার নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। রাহুকে বলা হয় হচ্ছে গিয়ে ঘটক গ্রহ, রাহু কোনো কিছু ঘটিয়ে দিতে পারে, রাহুর জীবনে কিছু ঘটনা ঘটাবার একটা সম্ভাবনা সেটা রয়েছে। আর শনি তিনি স্বয়ং নিজে হচ্ছেন সপ্তমপতি। সেই সময় শনির দশা চন্দ্রের অন্তর্দশা, এর বিয়ের ডেট অফ ম্যারেজ এটা ফিক্স হয়েছিল। এই সময় কোনো একটা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কিছু একটা, সেটা আমার খেয়াল নেই কোন সময়ের বিয়ের ডেট ফিক্স হয়েছিল, বাট যেহেতু চন্দ্র একাদশকে সিগনিফাই করছে, একাদশের সঙ্গে সম্পর্ক রয়েছে চন্দ্রের, আর চন্দ্রের পঞ্চমে শুক্র বুধ এই কম্বিনেশন সৃষ্টি হয়েছে, চন্দ্রের একাদশে বৃহস্পতি রয়েছে, এই সমস্ত কম্বিনেশনের জন্য এই জাতকের চন্দ্রের অন্তর্দশায় বিয়ের যোগাযোগ তৈরি হয়েছে। তাহলে এই ব্যাপারটা মোটামুটি আমাদের কাছে পরিষ্কার হলো যে অন্তর্দশা প্রত্যন্তর্দশা এগুলো কিভাবে আমরা ক্যালকুলেট করবার চেষ্টা করব। আমাদের টাইম হয়েছে কিন্তু অনেকগুলো সূত্র করা বাকি, আজকে সবকটা করতে হবে। এইবার হচ্ছে গিয়ে জটিল একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কি জটিল বিষয়? জটিল বিষয়টা হচ্ছে যদি কোনো দুর্বল গ্রহ জন্মকুণ্ডলিতে, যদি কোনো গ্রহকে আমাদের মনে হয় দুর্বল গ্রহ, সেই দুর্বল গ্রহের দশাকাল, সেই দুর্বল গ্রহের দশাকালে এর প্যাসেজ, ট্রানজিট প্যাসেজ কোনো একটা হাউসের উপরে, সেই হাউসের অ্যাক্টিভিটিকে নষ্ট করে। খুব ভালো করে বুঝুন, আপনার কুণ্ডলিতে শনিদেব দুর্বল, পাপী, পীড়িত, নষ্ট, অস্ত ইত্যাদি হয়ে বসে রয়েছে। এবার এই শনিদেবের দশা, শনিদেবের দশাকালে শনিদেব যে যে জায়গার উপর দিয়ে যাচ্ছে, যে যে ক্ষেত্রের উপর দিয়ে যাচ্ছেন ট্রানজিট মুভমেন্টে, সেই সেই সময় সেই সেই ঘরের হানি হওয়ার সম্ভাবনা বাড়ে। লক্ষ্য করুন 1, 2, 3 নম্বর সূত্রে আমরা দশা থেকে সরে আসি, 4 নম্বর সূত্রে কিন্তু আমরা দশার সঙ্গে ট্রানজিটকে অ্যাড করেছি। তাহলে আমরা উদাহরণ দেখি। তাহলে এখানে হচ্ছে গিয়ে এই লোকের জন্মকুণ্ডলী, মকর লগ্ন, রাহু রবি রয়েছে। রাহু রবি, মাইক্রোফোন গুলো একটু মিউট করতে হবে। রাহুর প্রবল পীড়িত হয়েছে, কেন পীড়িত হয়েছে? রাহু এ হচ্ছে গিয়ে অষ্টম ভাবে গিয়ে বসে রয়েছে, রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে, বৃহস্পতি দ্বাদশে বক্রী, শনির দৃষ্টি রয়েছে, শনি একাদশে বসে রয়েছে, শনিও খুব একটা যে সাপোর্টিভ প্ল্যানেট সেটা নয়। তাহলে রাহু এই কুণ্ডলিতে পীড়িত। তাহলে রাহুর যখন দশা বা রাহুর যখন অন্তর্দশা চলবে, ঠিক সেই টাইমগুলোতে
রাহু যে যে ভাবের উপর থেকে মুভ করবে, যে যে ভাবের উপর থেকে রাহুর ট্রানজিট হবে, অর্থাৎ রাহু যে যে ঘরের উপর থেকে পাস করবে। যেমন এখন এই লোকটার তৃতীয় ভাবের উপর থেকে রাহুর ট্রানজিট হচ্ছে, ভাই বোনের সঙ্গে অশান্তি, সাহসের কিছুটা ডিস্টারবেন্স, হঠাৎ করে আঘাত প্রাপ্তি, হাতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা, কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক হানি, প্রতিবেশীদের সঙ্গে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা, এই সমস্ত তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এরপরে রাহু আসবে দ্বিতীয় ভাবে, তখন কেতুর উপরে রাহুর প্যাসেজ, বড় সমস্যা, সেই সময় টাকা পয়সা নষ্ট হবে, সেই সময় টাকা পয়সার হানি হতে দেখতে পাওয়া যাবে, সর্বনাশ হবে, অনেক টাকা পয়সা পুরো যাবে, মানি ম্যানেজমেন্টের প্রবলেম, জিনিসপত্র চুরি হতে পারে, মুভেবল প্রপার্টি, মুভেবল অ্যাসেট হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, বাক্যের কারণে তুমুল অশান্তি সৃষ্টির সম্ভাবনা সেটা দেখা যেতে পারে। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, নজরে রাখতে হবে। রাহু যে যে ঘর থেকে মুভ করবে, অন্তর্দশার ক্ষেত্রেও ঠিক এই বিষয়টিকেই আমরা খেয়াল রাখবো। 5 নম্বর সূত্র বলছে, ইফ এ প্ল্যানেট হুজ অন্তর্দশা ইজ ইন অপারেশন is passing through an uncomfortable sign of debilitation, eclipsed by sun in a inimical sign, in transit it causes more miseries. When it passes over a comfortable zone, the antardasha gives good result. আরেকবার বুঝিয়ে দিই ব্যাপারটা। অন্তর্দশা যখন চলছে, খুব ভালো করে শুনুন, এই সূত্রগুলো না গুলিয়ে যাবে। অন্তর্দশা যখন চলছে, তখন অন্তর্দশা অধিপতি যদি পাপ ক্ষেত্রের উপর দিয়ে মুভ করেন, সেই ক্ষেত্রে এই অন্তর্দশায় কুফল প্রাপ্ত হব আমরা। তাহলে অন্তর্দশা অধিপতি তিনি যদি গোচরে পাপ ক্ষেত্রের উপর দিয়ে ট্রানজিট করেন, তাহলে সেই ক্ষেত্রে সেই অন্তর্দশায় আমরা কিন্তু কুফল প্রাপ্ত হব, সেই অন্তর্দশায় আমাদের ভালো হবে না। ঠিক এর উল্টোটাও হবে, অর্থাৎ সেই সময় যদি ভালো দশা চলে, সেই সময় যদি গ্রহটা ভালো গ্রহের ওপর থেকে, ভালো ক্ষেত্রের ওপর থেকে, ভালো স্থানের ওপর থেকে, উচ্চ ক্ষেত্র হতে পারে, ভালো জায়গা হতে পারে, সেখান থেকে মুভ করে, তাহলে কিন্তু আমরা খুব সহজভাবেই বেটার রেজাল্ট পাবো। মোটামুটি আমরা বুঝতে পারলাম বিষয়টা। কারোর ক্ষেত্রে কোন রকম সমস্যা, সংশয়? আরেকবার বলি, যদি কোনো গ্রহের অন্তর্দশা চলে এবং গোচরে সেই অন্তর্দশা অধিপতি যদি অশুভ ক্ষেত্রের উপর দিয়ে মুভ করেন, সেই ক্ষেত্রে কিন্তু সময় ভালো যাবে না, অন্তর্দশার রেজাল্ট খারাপ হবে। দুর্বল গ্রহ হতে পারে, পাপ গ্রহ হতে পারে, অশুভ গ্রহ হতে পারে, সেই ক্ষেত্রে এই গ্রহের দ্বারা ক্ষতির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে, সেই ক্ষতি অ্যাভয়েড করা মুশকিল হবে। একটা উদাহরণ দেখি আমরা। শনির দশা চলছে, এই জাতকের শনির অন্তর্দশা বা শনির কিছু একটা চলছে। এবারে এই সময় শনি যেভাবে থাকবে, যেমন এই মানুষটা এখন শনির দশা চলছে, শনির অন্তর্দশা না, শনির দশা চলছে, যদি শনি এখানটায় থাকে, তাহলে এই মানুষটার কিন্তু স্পিরিচুয়াল মুভমেন্ট হবে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে পারে, কিন্তু আলটিমেটলি ফাইন্যান্স বা অন্যান্য দিক থেকে স্ট্রেস ফেস করতে হবে। চার্ট দেখেই আপনারা বুঝতে পারছেন, চেনা চার্ট আপনাদের অসংখ্যবার দেখেছেন। তো এই সময় কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেশ ট্রাবল এই জাতককে ফেস করতে হবে। তারই সঙ্গে সঙ্গে ঋণ ওরিয়েন্টেড কিছু অশান্তি সেটাও ফেস করতে হতে পারে। ভালো কথা, সুখের কথা এটাই যে এই ক্ষেত্রটা শনির হচ্ছে গিয়ে নিজস্ব ক্ষেত্র। যদি এরকম না হতো, যদি এই ক্ষেত্রটা শনির নিজস্ব ক্ষেত্র না হতো, তাহলে কিন্তু খুব চাপের জায়গা তৈরি হতো এই সময় রীতিমতো টাফ সিচুয়েশনের উপর থেকে এই মানুষকে পাস করতে হতো। যে কোনো অন্তর্দশার ক্ষেত্রেই এটা আপনারা দেখতে পাবেন,
এবং বুধের অন্তর্দশা, চন্দ্রের অন্তর্দশা, এই টাইমগুলোতে ব্যাপারটা খুব কুইক চেঞ্জ হয়, কারণ এদের অন্তর্দশা কাল এবং এদের ট্রানজিট পিরিয়ড এটা খুবই ছোট। অল্প আর কি জায়গাতে এই মুভমেন্ট দেখতে পাওয়া যায়। অল্প সময়ের মধ্যে ধরুন বুধ মোটামুটি এক একটা রাশিতে 18 দিন 19 দিন এরকম অবস্থান করে, তো সেই জায়গাটা আপনাদেরকে দেখে নিতে হবে। পরের রুল হচ্ছে গিয়ে ইন দশা অ্যান্ড অন্তর্দশা অফ দ্য সেম প্ল্যানেট, একই গ্রহের দশা অন্তর্দশা চলছে, যে গ্রহের দশা সেই গ্রহেরই অন্তর্দশা, ট্রানজিট বিকামস মোর এফেক্টিভ, অর্থাৎ এখানে গোচরের ফল বেশি প্রভাব বিস্তারকারী হবে। এখানে গোচরের ফল থেকে আমরা রেজাল্ট আইডেন্টিফাই করতে পারবো এবং গোচর বলে দেবে যে মানুষটার জীবনে কি ঘটতে চলেছে, অর্থাৎ এর জীবনে কি হবে। আমাদের জ্যোতিষীয় ভাষায় একই গ্রহের দশা অন্তর্দশাকে নিষ্ফলা হিসেবে ট্রিট করা হচ্ছে, অর্থাৎ এই সময় কিছু বড় হওয়ার নয়, কিন্তু কিছুই কি হবে না, ট্রানজিটের উপরে আমাদের নজর দিতে হবে। দশাকে আমরা কিছুটা চেষ্টা করতে পারি ইগনোর করবার, দশা যে বিরাট এফেক্টিভ হবে তা কিন্তু একেবারেই নয়। 8 নম্বর সূত্র মুখস্থ করবেন, কেন্দ্র অধিপতির দশা, ইন দ্য দশা অফ কেন্দ্র অধিপতি the native develops by his own labor and effort, so natural malefic planets give more results compared to natural beneficial planets in their dasha if they are the lord of কেন্দ্রস্থান। খুব সিম্পল, কেন্দ্রপতিরা অশুভ গ্রহ হলে দশাকালে শুভ ফল পাবো, আর কেন্দ্র অধিপতিরা শুভ গ্রহ হলে দশাকালে অশুভ ফল পাবো। এবার এখানে শুভ অশুভ এই বিষয়টা হচ্ছে গিয়ে আমাদেরকে একটু উপলব্ধি করতে হবে। কেন্দ্র অধিপতির দশা যদি চলে বা অন্তর্দশা যদি চলে, সেই ক্ষেত্রে আপনাকে নিজের এফোর্টকে কাজে লাগাতে হবে, আপনার নিজেকে ইউটিলাইজ করতে হবে, নিজেরকে সামনে নিয়ে আসবার চেষ্টা সেটা করতে হবে। তাহলে আপনার এফোর্ট, আপনার চেষ্টা, আপনার অ্যাক্টিভিটি, আপনার লড়াই করবার টেন্ডেন্সি, এই সমস্তকে নিয়ে এসে সামনে আসতে হবে এবং কাজকর্মগুলোকে আলটিমেটলি কমপ্লিট করতে হবে, যে আমার এই কাজ রয়েছে, এটাকে আমি কমপ্লিট করব এবং করে নিজের জায়গাটাকে অ্যাচিভ করব। এই নিজের জায়গাটাকে অ্যাচিভ করবার যে প্রচেষ্টা, সেইটা আমাদেরকে এই কেন্দ্র অধিপতিরা দেবে এবং কেন্দ্র অধিপতির দশা অন্তর্দশায় আমরা ভালো রেজাল্ট করতে পারবো। কি দিয়ে করব? নিজের এফোর্ট দিয়ে। নিজের চেষ্টা এখানে মারাত্মক বেশি ফলদায়ী হবে এবং নিজের এফোর্ট যদি না থাকে তাহলে সেই যেন কিছু করতে পারবে না। ফলে কর্মই হোক যাই হোক না কেন, সেখানে নিজের কার্যকারিতা, নিজের কর্মক্ষমতা তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে এই জায়গার এইটা পরিষ্কার। আমাদের যে কনসেপ্ট ছিল যে কেন্দ্রপতি শুভ হলে অশুভ ফল দেয় আর কেন্দ্রপতি অশুভ হলে শুভ ফল দেয়, সেটা এখানে আমি কিছুটা ক্লিয়ার করতে পারলাম। বহু 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 জ্যোতিষী এই ব্যাপারটাকে নিয়ে বসে আছেন, তারা এই কথাটা বলেন যে কেন্দ্রপতি শুভ হলে অশুভ ফল আর কেন্দ্রপতি অশুভ হলে শুভ ফল পাওয়া যাবে। পরিষ্কার। তারপরেরটা আমরা চলে আসি 9 নম্বর সূত্র, the status of the dasha lord according to Navangsha Chakra is very important. A planet placed in Vad Bipad Nakshatra give bad result in dasha. তারপরে নবতারা চক্র আমাদেরকে একটু দেখে নিতে হবে। এখানে একটা জিনিস আমি বলবো, আমি আগে আপনাদেরকে পড়িয়েছি, আরো একবার বলি। ধরুন কোনো একজন লোকের শনির দশা চলছে, আপনি ভাবতে চাইছেন যে শনির দশায় বুধ কি ফল দেবে কিংবা শনির দশায় শুক্র কি ফল দেবে, আপনি অবশ্যই এখানে নবতারা চক্রের সাপোর্ট নেবেন এবং এখানে নবতারা চক্রই আপনাকে গাইড করবে যে আপনার কি করা উচিত, আপনার কি হওয়া উচিত, আপনার কি ফল হবে এবং শনির দশায় বুধ কিংবা বৃহস্পতি কি রেজাল্ট দেবে। এটা সিম্পলি নবতারা চক্র আপনাকে গাইড করবে। তাহলে এইটা আমরা মোটামুটি নবতারা চক্র জেনে গিয়েছি। আজকের আমাদের লাস্ট সূত্র, সেটা হচ্ছে দ্য রেজাল্ট
of the dasha of a planet depends upon the age of occurrence of the dasha. প্রত্যেকটা গ্রহের একটা অ্যাক্টিভেশন এজ আছে এবং এই এজে এই গ্রহদের দশারা ভালো ফল দিয়ে থাকে। তাহলে আপনারা একটু দেখে নিন, এইটা আমাদের মুখস্থ করতে হবে। মোটামুটি গ্রহদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এই বিষয়টা কার্যকর। চাঁদ 0 থেকে 30 বছর শৈশবে ভালো ফল দেয়। চাঁদের দশায় জন্ম হলে বাবা মার আদর খুব ভালো পাওয়া যাবে, প্রোভাইডেড চাঁদকেও ভালো জায়গায় থাকতে হবে। চাঁদ অষ্টমে বসে আছে, চাঁদের দশায় জন্ম, সেইখানে কিন্তু খুবই সমস্যা হতে পারে। আমার চরম সৌভাগ্যবশত একটি বাচ্চার জন্মকুণ্ডলী আমার কাছে আছে, যে বাচ্চাটি নন বেঙ্গলি, যে বাচ্চাটি হচ্ছে গিয়ে প্রেমের ফলে উৎপন্ন হয়েছে, মানে প্রেমের পর্যায়ে, বিয়ে হয়নি বাবা মার, সেই অবস্থায় তৈরি বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চার প্রপার ডেট টাইম রয়েছে এবং বাচ্চাটিকে তারা পরিত্যাগ করেছে। তারা হচ্ছে গিয়ে কোনো একটি অনাথ আশ্রমে আরেকজনের মাধ্যমে সেখানে হচ্ছে গিয়ে পাঠানোর ব্যবস্থা করেছে, মানে তারা বাচ্চাটিকে পরিত্যাগ করেছে। তো এই বাচ্চাটির ডেট অফ বার্থ টাইম সেটা আমার কাছে আছে। বাচ্চাটির সম্পর্কে আমার কোনো খবর নেই, কিন্তু এই টাইমে জন্ম হওয়াতে সে তাকে হচ্ছে কি তার বাবা মা পরিত্যাগ করেছে, এই ব্যাপারটা তার বায়োলজিক্যাল ফাদার এন্ড মাদার তারা পরিত্যাগ করেছে, এরকমই বাচ্চার জন্মকুণ্ডলী আমার কাছে আছে। তো হয়ে যায় এরকম মাঝে মাঝে, আমাদের আপনাদেরও প্রচুর সোর্স তৈরি হবে, প্রচুর কানেক্টিভিটি তৈরি হবে, সেখান থেকে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপর আমরা চলে আসবো এই অ্যাক্টিভেশন এজ বুধ। বুধের হচ্ছে 6 বছর থেকে 38 বছর, মোটামুটি এজ অফ লার্নিং, যেখানে মানুষ শিখবে। তারপর হচ্ছে শুক্র, 15 থেকে 55, যে সময়টা মানুষের মোটামুটি অ্যাক্টিভ যৌবন থাকে। 55 বছরে থাকে না, কিন্তু তাহলেও শুক্রের দশা এফেক্টিভ হয়। এরপরে হচ্ছে গিয়ে রবি, 28 থেকে 47, মঙ্গল 14 থেকে 27, বৃহস্পতি 25 থেকে 65, বৃহস্পতি একটু ম্যাচিওর এজে অ্যাক্টিভ হয়। শনি 35 থেকে 72, রাহু 36 থেকে 48, কেতু 29 থেকে 37। তো এই জায়গাটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আপনারা অনেকেই স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, যারা স্ক্রিনশট নেননি তারা ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা টুকে নেবেন। আমাদের অনেক ম্যাডাম রয়েছেন যারা টোকেন, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে আপনারা সবাই পেতে পারেন। এই কাজগুলো করে নিলে পরে আপনাদের কাছে জিনিসপত্রগুলো চলে আসবে। যাই হোক, এটা পড়াতে পড়াতে আমি একটা জিনিস ভাবলাম, সেটা হচ্ছে আপনারা যারা অনিমেষ বাবুর কনফারেন্সে যাবেন, কিছু লোক তো নিশ্চয়ই যাবেন, তো তারা হচ্ছে গিয়ে যদি আমাকে কালকের মধ্যে একটু জানিয়ে দেন যে আমরা যাব, তাহলে আমি সেই নামগুলো ওনাকে পাঠিয়ে দিতে পারি। তাহলে সার্টিফিকেট হলেও হয়ে থাকতে পারে, আমি জানি না, কারণ আমি হচ্ছে কি অল্প সময়ের জন্য যাব। আমার শনিবার দিনের চেম্বার রয়েছে এবং শনিবার দিন চেম্বারটা খুবই ইম্পর্টেন্ট। অর্থনৈতিক দিক থেকে বেশ চাপের মধ্যে আছি আমি, বেশ মানে বেশি চাপের মধ্যে আছি। তো ফলে শনিবারের চেম্বারটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আমি বেশিক্ষণ থাকবো না। তো যারা যাবেন মোটামুটি ধরে রাখুন আমরা 12টার মধ্যে পৌঁছে যাব, আর 1:30 2টো অবধি ওখানে থাকবো, 2টো থেকে বেরিয়ে ব্যাক করে আসবো, এই আর কি। এটা হচ্ছে গিয়ে আপনারা আমাকে যদি কালকের মধ্যে জানিয়ে দেন যারা যাবেন, তাহলে আমি ওনাকে জানিয়ে দেবো, এটা আর কি করা যেতে পারে। তো ভাবনা চিন্তা করে নিন, টাকা পয়সা লাগবে যেতে, আর প্রত্যেকের টাকা পয়সা নিজেরা জমা দেবেন, আমি তার মধ্যে নেই। কেউ দিতেও পারেন, কেউ নাও দিতে পারেন, ওরা প্রথম দিকে নেয়টায়, তারপরে নিয়ে সবাইকে রিকোয়েস্ট করে বেশ সুন্দর করে যে টাকা পয়সা লাগবে না এরকম করে, তারপরে দেখা যায় একটা কাউন্টার খুলে বসে আছে এবং সেখানে কালেকশন চলছে। এনিওয়ে, সে সমস্ত আলাদা ব্যাপার, আমাদের সমস্ত না হলে টাকা পয়সা না নিলে করবেই বা কি করে, সেটার মধ্যে আমরা আসবো না। একটা সম্মেলন অ্যারেঞ্জ করাটাও অনেক পরিশ্রমের ব্যাপার, একটা সম্মেলন অ্যারেঞ্জ করতে প্রচুর খাটনি রয়েছে, তাছাড়াও কিছু জ্যোতিষ আলোচনা আমরা সেখানে পাই। আমরা ভেবেছিলাম একটা সম্মেলন আয়োজন করব,
আবার এই পরীক্ষাটার জন্য আমরা পিছিয়ে রয়েছি। তো পরীক্ষাটা হয়ে গেলে পরে একদম পুরোপুরি নামবো যে একটা সম্মেলন করবার, এবং সেখানে পেমেন্ট থাকবে, পেমেন্ট করতে হবে, এবং সেই সম্মেলনটা একটু লং টার্মের জন্য, সেখানে স্পিচ থাকবে, অ্যাস্ট্রোলজিক্যাল সেমিনার আমরা একটা করব যেখানে মানুষ কিছু শিখতে পারবে। এনিওয়ে, আমরা এসবের মধ্যে আর আসছি না। আমরা আজকের মতো এই পর্যন্তই। যারা যারা আসবেন তারা একটুখানি আমাকে জানিয়ে দেবেন যে আমরা যাচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল। আহ, হ্যাঁ, বিপরীত রাজ্যকারী গ্রহের দশা টা নিয়ে যদি কিছু স্যার বলেন, কেমন ফল দেবে? বিপরীত রাজ্য কারো গ্রহ যারা করে বসে রয়েছে তাদের দশা জেনারেলি ভালো যায় না। এবার এটা দেখতে পাওয়া গেছে যে আহ কোনো একজন মানুষ তার বিপরীত রাজ্য চলছে, তো সেই মানুষটার ক্ষেত্রে রেজাল্ট মোটামুটি ভালো পাওয়া গেছে। এবার এইগুলো কোনো কোনো বয়সে ট্রানজিট অনুযায়ী ভালো যায়, কিন্তু বিপরীত রাজ্য এরা সরাসরি দুস্থানের সঙ্গে কানেক্টেড। তো সেই ক্ষেত্রে বিপরীত রাজ্যকারী গ্রহদের দশা ভালো যায় না। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এই পর্যন্তই থাক। শুভরাত্রি সবাইকে। গুড নাইট স্যার। Good night. শুভরাত্রি। শুভরাত্রি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, আমাদের এখানে কিছু ভ্যাকেন্সি আছে আমাদের এই অফিসে, মেইনলি কলিং রিলেটেড ভ্যাকেন্সি, কিন্তু এটা ভালো, স্যালারিটা বেশ ভালো, 15,000 স্যালারি, কলিং এর ক্ষেত্রে এটা ভালো স্যালারি। তো যদি কেউ হচ্ছে গিয়ে ইন্টারেস্টেড থাকে, আপনাদের চেনাশোনা, সেই ক্ষেত্রে রেফার করতে পারেন। তাহলে এই পর্যন্তই থাক। শুভরাত্রি সবাইকে, টাটা।